ethical hacking with cyber security and basic programming এর প্রথম অফিসিয়াল ক্লাসে আজকে যারা ক্লাসে প্রেজেন্ট আছেন এবং পরবর্তীতে এই রেকর্ডেড ক্লাসটা দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মেন্টর জালাল শামীম। Understanding ethical hacking and the role of an ethical hacker. Ethical hacking টা কি? Definition and scope of ethical hacking. Ethical hacking involves an authorized attempt to gain unauthorized access to a computer system. Ethical hacking টা authorized attempt মানে সোজা কথায় হচ্ছে আমি কারো ওয়েবসাইট, আমি কারো পার্সোনাল কোনো অ্যাকাউন্ট, আমি পার্সোনাল কোনো ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন অ্যাক্সেস করার আগে অথবা এগুলোকে ইনভেস্টিগেট করার আগে যেগুলো পাবলিক না, প্রাইভেট হিসেবে আছে, যে তথ্যগুলো ইউজাররা পাবলিকলি পাবলিশ করে নাই বা অ্যাক্সেসটা পাবলিকলি দেওয়া নাই, সেগুলোকে কখনোই অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব না, সেটা হচ্ছে ইলিগাল। আর এই ইলিগাল না জানায় অথবা না বলে এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। হ্যাকারের বেশ কয়েক ধরনের প্রকারভেদ আছে। আমরা আপাতত ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট হ্যাকার এই দুইটা নিয়ে কথা বলবো। যারা এই আনঅথরাইজড অ্যাক্সেস করে তাদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে, আর যারা অথরাইজড অ্যাক্সেস নেয় তাদেরকে বলা হয় ইথিক্যাল হ্যাকার অথবা হোয়াইট হ্যাট হ্যাকার। অথরাইজড অ্যাটেম্প্ট টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস, এখানে আরেকটা কথা বলা হয়েছে। মনে করেন আমি কোনো একটা ওয়েবসাইটে, লেটস সে ইশিখন একাডেমির ওয়েবসাইটে আপনার জন্য পাবলিকলি ততটুকুই যতটুকু ইশিখন ম্যানেজমেন্ট আপনাদেরকে দিয়েছে, কতটুকু যে হ্যাঁ আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, তাদের তথ্যগুলো করবেন, স্টুডেন্টরা কোন ব্যাচে কি মডিউল, কোর্স মডিউল কি, তারপরে কত দিনের কোর্স, এগুলো। এখন আপনি যদি আনঅথরাইজড ওয়েতে এই লেখাটাকে পরিবর্তন করতে চান, মানে ইশিখনের ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলেই যে আপনাকে অথরাইজড করলো না, যে আমাদের ওয়েবসাইটে একটু প্রবলেম হয়েছে আপনি একটু দেখে দিবেন, তো হ্যাঁ ঠিক আছে আমি দেখে দিচ্ছি। এখন এই পেজটাতে আপনি তখন অ্যাক্সেস নিতে পারবেন। তাদের কাছ থেকে লগ ইন ডিটেলস না নিয়েও আপনি এখানে আপনার ওয়েতে যদি আপনি অ্যাক্সেস করেন আপনার পারমিশন আছে। দ্যাটস কল্ড ইথিক্যাল হ্যাকিং। আর ম্যানেজমেন্ট যদি বলে না আমরা এটা অ্যাক্সেস করছি না, দিচ্ছি না কাউকে, আমাদের পারমিশন ছাড়া যারা করবে তারা আনঅথরাইজড অ্যাক্সেস ইউজার হিসেবে গণ্য হবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ওই যে আনঅথরাইজড অ্যাক্সেস উইথ পারমিশন, হ্যাঁ আপনি আমার ওয়েবসাইটটা একটু স্ক্যান করেন, কি কি প্রবলেম আছে সেটা একটু বের করেন। সেন্সিটিভ ইনফরমেশন, আপনি যদি ওয়েব হোস্টিং এর তথ্য দেখতে চান সেটাও ঠিক আছে, পাবলিকলি যতটুকু দেওয়া আছে আপনি দেখতে পারেন। কিন্তু আপনি যদি ওই ওয়েব হোস্টিং, আচ্ছা অনেকের ওয়েব হোস্টিং নিয়ে প্রশ্ন থাকতে পারে যে ওয়েব হোস্টিংটা কি, এগুলোর ডেফিনেশন আমরা জানবো। অনলাইনে যেখানে ওয়েবসাইট রাখা হয় সেটাকে ওয়েব হোস্টিং বলে। তারপরেও ডেফিনেশনটা আমরা বিস্তারিত দেখবো, যেহেতু আমি বলে ফেলেছি এই জন্য আমি সংক্ষেপে বললাম। তো পারমিশন নিয়ে আনঅথরাইজড অ্যাক্সেস মানে আপনি লগ ইন ডিটেলস ছাড়াই আপনার মতো করে আপনি এই জায়গাটাতে অ্যাক্সেস নিলেন, ইশিখন ম্যানেজমেন্ট আপনাকে দিল, সেটাই বলা হচ্ছে যে ইনভলভস অথরাইজড অ্যাটেম্প্ট টু গেইন আনঅথরাইজড অ্যাক্সেস। কোনো দুর্বলতা আছে কিনা ওয়েবসাইটে এই জিনিসগুলোকে খুঁজে বের করা। টু এ কম্পিউটার সিস্টেম, এটা হতে পারে কোনো কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম বলতে এখানে কি বোঝানো হয়েছে? কম্পিউটার সিস্টেম বোঝানো হয়েছে এটা একটা ওয়েবসাইট হতে পারে, এটা একটা সার্ভার হতে পারে,
এটা একটা ওয়েবসাইট হতে পারে, এটা একটা রিমোট ল্যাপটপ হতে পারে, এটা একটা পিসি হতে পারে। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, যেটাতে ইন্টারনেট কানেকশন সংযোগ আছে। যদি ইন্টারনেট কানেকশন সংযোগ না থাকে, আপনি তো রিমোটলি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে পিসিতে আপনি কানেকশন নিতে চাচ্ছেন, সেই পিসিতে যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে তো আপনি অথরাইজড অ্যাক্সেস হোক আর আনঅথরাইজড অ্যাক্সেস হোক, কোনোটাই নিতে পারবেন না। আরো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? অ্যাপ্লিকেশন, আচ্ছা, অ্যাপ্লিকেশন বলতে কি বোঝানো হয়েছে? অ্যাপ্লিকেশন বলতে বোঝানো হয়েছে এখানে ওয়েবসাইট। এটাকে আমরা ওয়েবসাইটও বলতে পারি, এটাকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও বলতে পারি, এটাকে আমরা অনলাইন প্রোগ্রামও বলতে পারি। whatever you feel comfortable, you can define this. ওয়েব অ্যাপ্লিকেশন, আচ্ছা, অ্যাপ্লিকেশনের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশনের সংজ্ঞা কি? ওয়েব অ্যাপ্লিকেশনের সংজ্ঞা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট সংযোগ ছাড়া সেই অ্যাপ্লিকেশনটা চলে না, বা তার যে কার্যক্ষমতা সেটা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়, সেগুলোকে ওয়েব অ্যাপ্লিকেশন বলে। আর যে অ্যাপ্লিকেশনগুলো চালাতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না, সেগুলোকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলা হয়। আচ্ছা, ওর ডেটা অথবা তথ্য, যে তথ্যগুলা সেনসিটিভ, মানে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা অ্যাডমিন এরিয়া থাকে। সেই অ্যাডমিন এরিয়ার ইউজার নেম, পাসওয়ার্ড গুলো হচ্ছে একটা ডেটা, একটা তথ্য। সেই তথ্যটা আপনার জানার অধিকার নাই। এই ওয়েবসাইটের অ্যাডমিন এরিয়াতে কি করে? অ্যাডমিন এরিয়াতে ওয়েবসাইট ম্যানেজ করার জন্য অ্যাডমিন লেভেলের অ্যাক্সেস থাকে, মানে যেগুলো একজন নরমাল ইউজার করতে পারে না। এই পিকচারটা পরিবর্তন করা, এখানে কোর্সের ইনফরমেশন গুলো পরিবর্তন করা, এগুলো হচ্ছে অ্যাডমিন লেভেল অ্যাক্সেস। এখানে কোনো একটা টেক্সট পরিবর্তন করা, এই পেজটাকে ডিলিট করে নতুন একটা পেজ অ্যাড করা, এগুলো হচ্ছে অ্যাডমিন লেভেল অ্যাক্সেস। এগুলো আপনার আমার করার তো অধিকারও নাই, পারমিশনও নাই। এগুলোকে এই যে তথ্যটা, এই যে ইনফরমেশনটা, এগুলো হচ্ছে একটা ডেটা, অনলাইন ডেটা, কার? শিক্ষণ ম্যানেজমেন্টের ডেটা। তো এগুলোকে আমরা পারমিশন ছাড়া কখনোই করব না, এটাই আমাদের শুরু থেকে শিক্ষা। এবং এগুলো করার জন্য যারা এগুলো করে তাদেরকে কিভাবে প্রিভেন্ট করতে হবে, এই জিনিসগুলো আমরা শিখব। তো আমরা যদি আসলে কিভাবে এই জিনিসগুলো করে সেটা যদি না জানি, তাহলে সেটাকে প্রিভেন্ট করতে পারবো না। এই জন্যই আমরা আগে জিনিসগুলোকে শিখব, সেগুলোকে প্রপার ওয়েতে অ্যালোকেট করব এবং ইমপ্লিমেন্ট করব, যাতে এই জিনিসগুলো ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যারা এগুলো করে তাদেরকে যাতে প্রিভেন্ট করতে পারি, এবং অনলাইনে নিজের অথবা ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন, সিস্টেম এবং ডাটাকে সিকিউরিটি দিতে পারি। তার পাশাপাশি একটা কথা আমি বলবো, অবশ্যই কোনো কিছুই 100% সিকিউর না। আপনি হয়তো ম্যাক্সিমাম সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন না। না, আমি 100%ই বলতেছি কেউ এটাকে হ্যাক করতে পারবে না। নো, দেয়ার ইজ এ ওয়ে। আপনার অনলাইনে তথ্য, ডেটা, সিস্টেম কোনো না কোনো ওয়েতে দুর্বলতা বের করা হয়। এই জন্যই আমি শুরুতে আপনাদের কিছু কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে বলেছি যে যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি রিয়েল লাইফ রিসার্চ করবেন, তত বেশি জানবেন। আমরা একটা পর্যায় পর্যন্ত হয়তো থিওরিক্যালি, প্র্যাকটিক্যালি জানবো, সেগুলোকে যত বেশি ইমপ্লিমেন্ট করব, চর্চা করব, তত বেশি জানবো। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। জাহাঙ্গীর আলম বলেন। বলেন জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমাদের আজকের ক্লাসটা কি শুধু ওই যে অনলাইন ভিত্তিকই হবে, মানে প্র্যাকটিক্যাল কিংবা কোনো আমি আসলে একটু বাইরে ছিলাম, তো আমি একটু রাস্তার মধ্যে ছিলাম। না, আজকে প্র্যাকটিক্যাল কিছু না, তবে প্র্যাকটিক্যালের জন্য ইনফরমেশন দিয়ে দিব, কি কি শুরু করব আমরা নেক্সট ক্লাসে, সেগুলোর তথ্য দিয়ে দিব, লিংক দিয়ে দিব, যাতে আপনারা শুরু করতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন। আমরা ক্লাসটা আজকে বেসিক জিনিসগুলো শিখবো আর কি। ঠিক আছে, আজকে থেকে কি আমরা আমরা কম্পিউটার মানে কম্পিউটার ইউজ করার মতো কোনো আছে আজকে আমাদের স্যার? না, আজকে এরকম কিছু নাই। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। It mimics the actions of malicious hackers to discover vulnerabilities from a malicious attacker's viewpoint. আচ্ছা, আমরা এই কাজটাই করব যে আচ্ছা একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যে কাজগুলো করে বা যেভাবে একটা অ্যাপ্লিকেশন, একটা সিস্টেম অথবা একটা ডেটাকে পারমিশন ছাড়া কোন কোন ওয়েতে নেয় বা নিতে পারে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। বা দুর্বলতাগুলো কিভাবে খুঁজে পেতে হয়, কোন কোন জায়গায় দুর্বলতা থাকে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের, একটা সিস্টেমের, একটা ডেটার, এগুলোর ব্যাকডোর কি, এই জিনিসগুলো কিভাবে প্রাথমিকভাবে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা খুঁজে তারপরে আনঅথরাইজড অ্যাক্সেস নেয়, আমরা ঠিক একইভাবে কাজগুলো করব। বা করার পরে আমরা এগুলোকে প্রিভেনশনের জন্য কি করতে হবে সেগুলো ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তার মানে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে আমরা আগে তাদের মতো করে মানে দুর্বলতাগুলো দেখবো, যে হ্যাঁ আমরা জানবো এই ওয়েব অ্যাপ্লিকেশনে এই দুর্বলতা আছে, কখনো কখনো জানবো না যে এই ডেটাতে, ওই সিস্টেমে, ওই ওয়েবসাইটে এই দুর্বলতা নাই, বাট আমরা নিজে নিজে খুঁজে বের করবো যেভাবে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করে। এইভাবেই মানে মেলিশিয়াস অ্যাটাকার্স ভিউ পয়েন্ট, তারা যেভাবে চিন্তা করে, যেভাবে আগায়, এই জিনিসগুলো আমরা মিমিক করব, আমরা নিজেরা প্র্যাকটিস করব নিজেদের মধ্যে। তো যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখব। Ethical hackers use their skills to improve security. ইথিক্যাল হ্যাকার যারা, মানে যারা পারমিশন নিয়ে তাদের দুর্বলতাগুলো বের করে, ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যাতে দুর্বলতাগুলোকে অ্যাটাক করতে না পারে সেগুলোকে সিকিউর করে ইথিক্যাল হ্যাকাররা। তো আমরা ইথিক্যাল হ্যাকাররা আমাদের স্কিলস দিয়ে, আমাদের স্কিলস কখন হবে, যখন আমরা বেসিক জিনিসগুলো জানবো, প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যালি দেখব, তখন আমরা এই সিকিউরিটি গুলা ইমপ্রুভমেন্টে যাইতে পারবো। বাই আইডেন্টিফাইং উইকনেসেস, আমরা দুর্বলতাগুলো খুঁজে বের করার মাধ্যমেই, আমাদের স্কিল গুলোকে ডেভেলপ করার মাধ্যমেই আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য কম্পিউটার সিস্টেম, অ্যাপ্লিকেশন, ডেটা, এগুলোর উইকনেস গুলো খুঁজে বের করতে পারবো, সো দে ক্যান বি ফিক্সড। তার মানে আমরা যাতে এগুলোকে সমাধান করতে পারি এবং এগুলোকে ফিক্স করতে পারি, সমস্যাগুলোর সমাধান দিতে পারি, এজন্যই আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। The scope of ethical hacking includes network service, মানে এই ইথিক্যাল হ্যাকিং এর কি কি এরিয়া আছে। নেটওয়ার্ক সার্ভিস, নেটওয়ার্ক সার্ভিস বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্কের বিস্তর আলোচনা আমরা প্রতিটা ক্লাসে আস্তে আস্তে জানবো। আমি আজকে বেসিক জিনিসটা বলি। একটা সার্ভিস, ঠিক আছে, এটা হতে পারে কোনো কিছু দেওয়া কাউকে। সার্ভিসটা মানে কি? কোনো কিছু দেয়া, প্রফেশনালি একটা সার্ভিস দেওয়া। আচ্ছা, আর নেটওয়ার্ক সার্ভিসটা হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যখন কোনো সার্ভিস দেওয়া হয়। অ্যাজ এন এক্সাম্পল, আপনার বাসায় আপনি ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আসলেন, যে প্রতিষ্ঠান থেকে আনলেন সেই প্রতিষ্ঠান আপনাকে নেটওয়ার্কে একটা সার্ভিস দিচ্ছে। এটা একটা এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পলের মধ্যে। তো এই সার্ভিসটার বিনিময়ে প্রত্যেক মাসে আপনি তাকে একটা পেমেন্ট করেন। তো মনে করেন আপনার ওই নেটওয়ার্ক রাউটার, নেটওয়ার্ক সার্ভিস ইউজ করার জন্য আপনার বাসায় এসে কি করে, তারা আপনাকে বলে যে আপনাকে একটা রাউটার কিনতে হবে,
সেই রাউটার থেকে একটা কানেকশন আসে আপনার ল্যাপটপ অথবা পিসিতে, অথবা সেই রাউটার থেকে আপনার মোবাইল ডিভাইস বা অন্য কোনো ডিভাইসে আপনি ওয়াইফাই সংযোগ নিতে পারেন। তো রাউটার একটা ডিভাইস, রাউটার কিভাবে কাজ করে এগুলো আমরা পরবর্তীতে দেখব। কারণ আমরা যদি এই নেটওয়ার্ক সার্ভিস গুলো কিভাবে কাজ করে, কোন ডিভাইস কি কিভাবে সংযোগ হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা আগে শিখবো, তারপরে না এগুলোর দুর্বলতা খুঁজে বের করতে পারবো। By identifying weaknesses so they can be fixed, the scope of ethical hacking includes network services, web application, একটু আগে ওয়েব অ্যাপ্লিকেশনের সংজ্ঞাটা বললাম, and various systems বলতে এই ভেরিয়াস সিস্টেমস এর একটা এক্সাম্পল হচ্ছে ওয়েব হোস্টিং, অথবা কারো রিমোট ল্যাপটপ অথবা পিসি যেগুলো কিনা ইন্টারনেট কানেকশন নেটওয়ার্কের আওতার মধ্যে আছে এবং নেটওয়ার্কের সঙ্গে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তারা সংযুক্ত আছে অনলাইনে। ভেরিয়াস সিস্টেমের এটা হচ্ছে একটা এক্সাম্পল। এটা হতে পারে রাউটার, এটা হতে পারে আপনার পিসি, ইন্টারনেট কানেকশন সংযুক্ত একটা পিসি, এটা হতে পারে একটা সার্ভার। সার্ভারটা কি? আচ্ছা, সার্ভার হচ্ছে ওয়েব হোস্টিংটাকে সম্মিলিতভাবে, মানে অন টপ অফ ওয়েব হোস্টিং, এটাকে বলা হয় একটা সার্ভার। একটা সার্ভারের মধ্যে অনেকগুলো ওয়েব হোস্টিং থাকতে পারে। আচ্ছা, মনে করেন আপনার বাসার অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেসটা হচ্ছে সেইটা আমি বলবো না। বাসার অ্যাড্রেসের মধ্যে মনে করেন আপনি একটা বাসায় থাকেন, সেই বাসাটা নিশ্চয়ই 2-3টা রুম আছে। তো বাসাটা যদি 3 রুমের হয়, আপনার পুরো বাসাটা হচ্ছে একটা সার্ভার। আর ওয়েব হোস্টিংটা হচ্ছে ওই আপনার পুরো বাসাটার একটা রুমকে অ্যাজ এন এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে। আবার ওই হোস্টিংটাকে, একটা হোস্টিং হচ্ছে এক একটা রুম আপনার, যদি আপনি কল্পনা করেন যে আসলে সার্ভার কি, সার্ভার হচ্ছে আপনার পুরো বাসাটা, আর একটা রুম হচ্ছে একটা ওয়েব হোস্টিং। তো একটা রুমের মধ্যে আবার অনেক কিছু আছে, রুমের আবার ক্যাটাগরি আছে, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম। এক এক রুমের অ্যারেঞ্জমেন্ট এক এক রকম এবং এক একটা রুমের ইউজ এক এক রকম। তো এক একটা সার্ভারের ইউজ, এক একটা সার্ভারের মধ্যে এক একটা ওয়েব হোস্টিং এর আবার কিছু নিজস্ব প্রপার্টি থাকে। এই জিনিসগুলো আস্তে আস্তে জানবো। যেমন আপনার বেডরুমে কি থাকে, একটা ড্রেসিং টেবিল, একটা বেড, একটা আলনা, এগুলো হচ্ছে মানে বেডরুমের বেসিক প্রপার্টিজ। তো এইভাবে ওয়েব হোস্টিং এরও বেসিক কিছু প্রপার্টিজ থাকে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। একটা সিম্পল এক্সাম্পল দিলাম সার্ভারের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশন ভেরিয়াস সিস্টেম দ্যাট ক্যান বি exploited maliciously। আচ্ছা, যেগুলাকে কিনা নষ্ট করা যাইতে পারে তাদের দুর্বলতার মাধ্যমে। তো এই জিনিসগুলোকে এথিক্যাল হ্যাকাররা কি করে, এই জিনিসগুলোকে দুর্বলতা খুঁজে তার প্রিভেনশনে আসে, এগুলোকে কিভাবে প্রিভেন্ট করা যাবে সেই সলিউশনটাও এথিক্যাল হ্যাকাররা দিয়ে থাকে। বা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে, সেই দুর্বলতা খুঁজে এটাকে নষ্ট করে ফেলায়। তারা কিন্তু আর এক্সপার্ট হচ্ছে না যে আসলে এই দুর্বলতাটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। তার চেয়ে বরং আপনি স্কিলড হয়ে যাবেন, আপনি জানবেন 2টা জিনিস, কিভাবে এটাকে নষ্ট করা হয় এবং এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। সো আপনি তার চেয়ে বেশি স্কিলফুল হবেন ইভেনচুয়ালি, যদি ওভাবে চিন্তা করেন। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। Ethical hacking versus malicious hacking. Ethical hacking, authorized and legal. Definitely এটা একটা authorized এবং legal, কারণ আপনি যখনই পারমিশন নিয়ে নেবেন তখনই আপনি এই কাজটা আপনার জন্য লিগ্যাল হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় আপনার যত টুল আছে, যত স্কিল আছে, সেগুলো ব্যবহার করে আপনি ইমপ্রুভ হবেন, আপনি সেগুলোকে ইনভেস্টিগেট করবেন। Intention to improve security
অ্যান্ড প্রোটেক্ট সিস্টেম। আমাদের ইন্টেনশন থাকবে কিরকম, অথরাইজড অ্যাক্সেসটা কেন নিব বা অ্যাক্সেসটা কেন নিব, আমাদের ইন্টেনশন থাকবে, পয়েন্ট অফ ভিউ থাকবে, আমাদের ইচ্ছা থাকবে যে এটাকে আমি কিভাবে আরো বেশি সিকিউর করতে পারবো। যত বেশি সিকিউরিটি দিতে পারবো তত বেশি পেমেন্ট, নাকি? যত ভালো ইথিক্যাল হ্যাকার হতে পারেন তত বেশি মান্থলি স্যালারি, তত বেশি পার প্রজেক্ট পেমেন্ট। আমি দেখেছি আপওয়ার্কে, এটা একটা মিনিমাম, মানে অন এভারেজ পেমেন্ট। আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে অনলাইনে ইথিক্যাল হ্যাকাররা কাজ করে, মানে সিকিউরিটির জন্য কাজ করে, আরো পার পাউন্ডি আরো অনেক কিছু আছে, বাট এটা একটা ওভারঅল, মানে ফর অল ফ্রিল্যান্সার্স, অল টাইপ অফ ফ্রিল্যান্সার্স, আপওয়ার্ক এটা একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার স্কিলটাকে কাজে লাগাতে পারেন। আপওয়ার্কে আমি দেখেছি অন এভারেজ যারা মোটামুটি স্কিলফুল, 6 থেকে 1 বছর মোটামুটি স্কিলফুল, তাদের পার আওয়ার পেমেন্ট আমি দেখেছি $50 থেকে $99। এই আর কি। তো যত বেশি আপনি সিস্টেম প্রোটেক্টে আসতে পারবেন, যত বেশি স্কিল হবেন, যত বেশি চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তত দ্রুত আপনি সিকিউরিটি দুর্বলতা খুঁজে বের করতে পারবেন, আর ক্লায়েন্টও হ্যাপি হয়ে আপনাকে ওইভাবে পেমেন্ট করবে। রিপোর্টস, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? নাই। রিপোর্টস, রিপোর্ট কিভাবে লিখতে হয় দুর্বলতাগুলোর? আচ্ছা, আপনি শুধু অথরাইজড অ্যাক্সেস নেবেন, নিয়ে দুর্বলতাগুলো খুঁজে বের করবেন, তারপরে প্রফেশনালি একটা কোম্পানিকে, অথবা আপনি রিমোটলি যদি কোনো ইউএসএ কোম্পানির জন্য কাজ করেন, কানাডা কোনো কোম্পানির জন্য কাজ করেন, তার ওয়েবসাইট মেনটেনেন্সের জন্য কাজ করেন, পার মান্থ আপনাকে একটা পেমেন্ট করে তার সার্ভার দেখার জন্য, তো আপনি যে পার মান্থ আপনি যে আপনাকে যে সে পেমেন্টটা করবে, প্রত্যেক মাসে আপনি কি কি করবেন, আপনার মাস শেষে আপনি কি কি করেছেন, কি কি প্রবলেম আপনি ফেস করেছেন, বা তার সিস্টেমে কি কি প্রবলেম হয়েছিল, আপনি কিভাবে এটাকে প্রিভেন্ট করেছেন, কি প্রিকশন আপনি নিয়েছেন যদি ফার্দার ফিউচার নেক্সট মান্থের জন্য, এগুলোর জন্য একটা রিপোর্ট লিখতে হয়। এই প্রফেশনাল রিপোর্ট গুলো কিভাবে লিখতে হবে, এই ফিক্স করার জন্য বা ফিক্স করবেন আপনি ইন ফিউচারের প্রবলেম গুলোকে, এটার একটা প্ল্যান আপনাকে দিতে হবে, বা আপনি গত মাসে লাস্ট মান্থে এটাকে কিভাবে ফিক্স করেছেন, এটার একটা ওভারঅল রিপোর্টিং করতে হয়। এই রিপোর্টিং গুলো আমরা প্রফেশনালি কিভাবে করতে হয় আমরা জিনিসগুলো শিখবো। মালয়েশিয়াস হ্যাকিং, আনঅথরাইজড এন্ড ইলিগাল, ঠিক তদ্রুপ কেউ জিজ্ঞেস করবে না কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার আগে, সে তার মতো করে তার মতো করে তাকে যাতে খুঁজে বের করতে না পারা যায় সেই জিনিসগুলো সে ইমপ্লিমেন্ট করবে তার সিস্টেমে। তারপরে আমাদের সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলোকে তারা অ্যাটাক করে। তার মানে আমরা এটাও শিখবো নিজেদেরকে কিভাবে হাইড করতে হয়, নিজেদেরকে কিভাবে সিকিউর করতে হবে, আগে একটা ল্যাব কিভাবে তৈরি করতে হবে, যার যার বাসায় পিসি অথবা ল্যাপটপ, আপনাদের সবাই নিশ্চয়ই একটা ল্যাপটপ অথবা পিসি আছে। কার কার ল্যাপটপ অথবা পিসি নাই একটু হ্যান্ড রেজ করেন। Core i5 জেনারেশন সমস্যা নাই, Core i5 DDR4 8GB RAM অথবা 6GB RAM, 6GB will be fine, 6GB RAM DDR4 আর 128 SSD হার্ড ড্রাইভ, এই তিনটা জিনিস মেকশিওর করবেন, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। কারণ Core i5 এর সঙ্গে যে মাদারবোর্ড যাবে, DDR4 RAM এর সঙ্গে যে মাদারবোর্ড যাবে, পুরোনো মাদারবোর্ড যাবে না। সো ওইটার সঙ্গে মিনিমাম লেভেলের যে মাদারবোর্ড, লেটেস্ট মাদারবোর্ড অটোমেটিক্যালি যেখান থেকে কম্পিউটার নেবেন সে আপনাকে সাজেস্ট করবে। সো আপনি মেকশিওর করবেন তিনটা জিনিস, 128 SSD হার্ড ড্রাইভ, DDR4 RAM মিনিমাম 6GB, 8GB হলে ভালো হয়, আর Core i5, দ্যাটস ইট। এই তিনটা জিনিস মাথায় রাখবেন, এটা হোক ল্যাপটপ অথবা পিসি। আর এটার উপরে হলে তো বেস্ট। এটা ছিল একদম মিনিমাম কনফিগারেশন, ঠিক আছে? অলরাইট, আবার আমি অনেককে দেখেছি Core i3 তেও 8GB অথবা 12GB র্যামে ভালো পারফরমেন্স পাচ্ছে।
মানে আমরা যেগুলো শিখবো প্রফেশনালি কোনো ক্লায়েন্টের জন্য সার্ভিস দেওয়ার জন্য, এই জিনিসগুলো অ্যাবসলিউটলি ওকে। তার পরবর্তীতে প্রয়োজনে আপডেট করে নেওয়া যাবে, বাট এটা নেক্সট 1.5-2 বছরের জন্য, 1-1.5-2 বছরের জন্য অ্যাবসলিউটলি ফাইন। পরবর্তীতে যখন ডলার আসা শুরু হবে আপনার বিকাশে অথবা অ্যাকাউন্টে, তখন আপনি আপনার মতো করে আরো ভালো একটা পিসি অথবা কনফিগারেশন বানাই নেবেন, সিস্টেম তৈরি করে নেবেন, ল্যাব তৈরি করে নেবেন, ঠিক আছে? ডান। ওকে। Unauthorized and illegal intention to exploit vulnerabilities. আচ্ছা, ইন্টেনশনটা থাকে নষ্ট করার, দুর্বলতাগুলো খুঁজে বের করে একটা সিস্টেম, একটা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা অন্য কোনো ডিভাইসে এটাকে নষ্ট করা, পার্সোনাল গেইন অর হার্ম, নিজের স্বার্থের জন্য অথবা অন্যের ক্ষতি করার জন্য এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এই কাজগুলো করে। তাদের আসলে এরকম কোনো স্পেসিফিক রিজন থাকে না, তারা মনে করে এটা তাদের শখ এবং তারা এটা করে মজা পায়। আমি মনে করি মেন্টালি আনস্টেবল পিপল ইজ অ্যাকচুয়ালি ব্ল্যাক হ্যাট হ্যাকার। মেন্টালি স্টেবল না, মানসিকভাবে দুর্বল তারা স্পেশাল চাইল্ড। হ্যাঁ, স্পেশাল চাইল্ড আছে না, বুঝবেন স্পেশাল মানে এটাকে বাংলায় বলতে গেলে বলবো আমরা, মানে তার অঙ্গহানি থাকে। তো যেহেতু সে সঠিকভাবে একটা সঠিক জিনিসকে তার মজা মনে করে বা তার এটা হ্যাপিনেস হয় তার মধ্যে, তার মানে তার ব্রেইনে গন্ডগোল আছে। সো এটা তো একটা অঙ্গ, আমার মানুষের শরীরের একটা অঙ্গ না, মাথার মধ্যে যে ব্রেইনটা থাকে, এই জন্য তাদেরকে স্পেশাল চাইল্ড বলি আমি। দে আর স্পেশাল চাইল্ড, তারা বুঝে না তাদের ব্রেইনের মধ্যে সমস্যা আছে। এক্সপ্লয়েটস vulnerabilities to steal, মানে চুরি করার জন্য, করাপ্ট করার জন্য, নষ্ট করার জন্য একটা সিস্টেম, একটা ওয়েবসাইট ঠিক মতো যাতে কাজ না করে, অর ম্যানিপুলেট ডেটা, অথবা একটা তথ্যকে অন্য তথ্যে রূপান্তরিত করা, ম্যানিপুলেট করা। যেমন আপনি যদি ইশিখনের ম্যানেজমেন্টের সঙ্গে মানে পারমিশন না নিয়ে আপনি ইশিখনের ফেসবুক পেজটা দখল করে নেন, তখন এটা আনঅথরাইজড অ্যাক্সেস গুলো, আপনি নিজের মনে করে এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, আপনি পারমিশন নিলেন না, বাট এটা তো ইশিখনের প্রপার্টিটা, তো ইশিখনের। ইউটিউব চ্যানেল আপনি অ্যাক্সেস নিতে চাইলেন, ইউটিউব চ্যানেলটার অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস আপনি নিতে চাইলেন, এটা তো আপনার প্রপার্টি না। আপনি ইলিগাল ওয়েতে পারমিশন ছাড়া অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড মানে আপনি খুঁজে নিলেন, বের করে নিলেন, ধ্বংস করলেন, আপনার পাসওয়ার্ডটা বসাই দিলেন, তারপরে নিজের মনে করে চ্যানেলটাকে চালাইতে শুরু করলেন। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, দিস ইজ কল্ড ইলিগাল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই জিনিসগুলোই ম্যালিশিয়াস হ্যাকিং, মানে আনঅথরাইজড ব্ল্যাক হ্যাট হ্যাকিং বলে এই জিনিসগুলো। Significance of ethical hacking in cyber security. আচ্ছা, identify and fix vulnerabilities before they can be exploited. আচ্ছা, সাইবার সিকিউরিটি বলতে আমরা সাইবার সিকিউরিটির মানে সাইবার সিকিউরিটি যে ফিল্ডটা, ইথিক্যাল হ্যাকিং এর বিষয়টা তো বুঝলাম, বাট সাইবার সিকিউরিটি বলতে কি, আমরা কি শিখবো বা কি হচ্ছে এই ফিল্ডটাতে? আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স, দুর্বলতাগুলোকে সংশোধন করা, বিফোর দে ক্যান বি এক্সপ্লয়েটেড, মানে আপনাকে নিয়োগ দেওয়া হলো, আচ্ছা আপনার কাজ হলো ইশিখন ওয়েবসাইটের, তাদের ডোমেইনের নাম হচ্ছে ishikon.academy, ইটস নাথিং বাট অ্যান এক্সটেনশন। ইশিখনের পরে .academy, এটা কোনো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তার নামটা কি, ব্র্যান্ড, হুইচ ইজ ইশিখন। তো এখন ডোমেইন এক্সটেনশন কি সেগুলো আমরা দেখবো, প্রত্যেকটা লাইন আমি যে ওয়ার্ড গুলা উচ্চারণ করছি
সেই প্রত্যেকটা ওয়ার্ডের ডেফিনেশন আমি প্রত্যেকটা ক্লাসে বলবো। প্রথম দিকের ক্লাসগুলো এরকম যাবে, কারণ আমরা তো একদম বেসিক থেকে শিখবো। আমরা যদি এই প্রাথমিক জিনিসগুলো সম্পর্কে ধারণা না থাকে, আমরা ইন ফিউচার প্রফেশনাল লাইফে গিয়ে খুব ভালো করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন, সংজ্ঞা কোনটা কি, এগুলো আমরা শিখবো। তো আমি যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতেছি এগুলো পরবর্তী ক্লাসে আছে, বা আজকের ক্লাসে যেহেতু উচ্চারণ করতেছি আমি জাস্ট ভাষা ভাষা এগুলোর ডেফিনেশন দিয়ে যাব। যেমন একটু আগে আমি বলেছি যে আপনি যদি এই যে ডোমেইন নেম এক্সটেনশন, মানে ডটের পরে যেটা থাকে নামের পরে, সেটাকে ডোমেইনের এক্সটেনশন বলে। আচ্ছা, তো এই আমরা অগ্রিম আপনাকে নিয়োগ দেওয়া হলো যে ইশিখন একাডেমির ওয়েবসাইটে কি কি দুর্বলতা আছে আপনি খুঁজে বের করেন, এটাই আপনার চাকরি। তো আপনার স্কিল দিয়ে আপনি 4.5 মাস পরে যে স্কিল গুলো শিখবেন, যে মডিউলে, প্রত্যেকটা মডিউলে যে আপনাকে টেকনিক গুলো শেখানো হবে, সেগুলো ব্যবহার করে আপনি দুর্বলতা খুঁজে বের করবেন, এবং দুর্বলতা খুঁজে বের করে আপনি ম্যানেজমেন্টে জানাবেন। এবং আপনি শুধু দুর্বলতা খুঁজে বের করে জানাবেন না, আপনি জানবেন এই 4.5 মাস কোর্সের পরে যে এগুলোকে আসলে কিভাবে ফিক্স করতে হয়। দ্যাটস ইনভলভ দ্য সাইবার সিকিউরিটি ফিল্ড। মানে আপনি অগ্রিম সেটাকে বের করবেন, এবং এই দুর্বলতাটা ব্যবহার করে কেউ যাতে এই ওয়েবসাইটটাকে ক্ষতি করতে না পারে বা তার অ্যাক্সেস নিতে না পারে, এই কাজগুলো আপনি শিখবেন। এনহ্যান্স দ্য সিকিউরিটি, সিকিউরিটির ইমপ্লিমেন্ট করবেন যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোতে। অফ নেটওয়ার্কস এন্ড অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কস যেহেতু এই ওয়েবসাইটটা ইন্টারনেট কানেকশনের মধ্যে সংযোগ করা, এবং এটার একটা সার্ভার আছে, এবং সার্ভারের মধ্যে আবার ওয়েব হোস্টিং আছে, এই বিষয়গুলো কিভাবে কাজ করে, এবং এই বিষয়গুলোতে আনঅথরাইজড ওয়েতে কিভাবে অ্যাক্সেস অগ্রিম কেউ নিতে পারে, এবং নেওয়ার যদি কেউ নিতে চায় এগুলোকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, বাধা দিতে পারি, সেই জিনিসগুলো সাইবার সিকিউরিটিতে ইনভলভ। শুধু এইটাই না, আরো বেশ কিছু আছে। আজকে জাস্ট আমরা ইন্ট্রোতে যাচ্ছি। কমপ্লাই উইথ লিগ্যাল এন্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস, মানে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে সিকিউরিটির স্ট্যান্ডার্ড অনুযায়ী, মেনটেনেন্স অনুযায়ী। যত সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যাবে, বা একটা সার্ভারে, একটা ওয়েব হোস্টিং এ, একটা ওয়েব অ্যাপ্লিকেশনে, আবার ওয়েব অ্যাপ্লিকেশন গুলা এক একটা টেকনোলজি ইউজ করে। আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করা হয়। এটা বলতে আমি কি বোঝাচ্ছি? টেকনোলজি বলতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বুঝাইতে পারি। যেমন, আচ্ছা, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত থাকি, নামগুলো আমরা পরবর্তীতে শিখবো, যদিও আমরা বেসিক প্রোগ্রামিং শিখবো, আজকে নাম মেনশন না করি। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, এবং বিভিন্ন ধরনের পূর্বের তৈরিকৃত প্ল্যাটফর্ম, ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। ফ্রেমওয়ার্ক বলতে কি, মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা ফ্রেম তৈরি করা হয়েছে, বেসিক জিনিসগুলোকে তৈরি করা হয়েছে। মনে করেন একটা ফ্রেমওয়ার্ক বলতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই উপরের অংশটা তৈরি করা হয়েছে, এই ওয়েবসাইটের মাঝখানের অংশটা তৈরি করা আছে, এবং ওয়েবসাইটের এই নিচের অংশটা তৈরি করা আছে। আচ্ছা, এই যে আমি বললাম উপরের অংশ, মাঝখানের অংশ এবং নিচের অংশ, এগুলোকে প্রফেশনালি অন্য নামে বলা হয়। ওয়েবসাইট ডেভেলপাররা এটাকে আইডেন্টিফাই করে হেডার পার্ট, বডি এরিয়া, ফুটার এরিয়া। ওকে, আচ্ছা, তো জিনিসগুলো আস্তে আস্তে আমরা জানবো। মনে করেন এইরকম একটা তৈরি করা আছে, তখন এটাকে আমরা বলবো একটা কি, ফ্রেম বা ফ্রেমওয়ার্ক। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা আছে। ডেভেলপাররা করে কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ক্লায়েন্টের লোগো বসায়, এগুলোকে চেঞ্জ করতে পারে, এই লোগোটাকে ডান দিকে আনতে পারে, সোশ্যাল মিডিয়া গুলোকে মাঝখানে আনতে পারে, এই মেনুগুলাকে বাম দিকে নিতে পারে, ডেভেলপাররা কোডিং এর। তো এটা একদম স্ক্র্যাচ থেকে, মানে জিরো থেকে তাকে কোডগুলো লিখতে হয় না, একটা পর্যায় পর্যন্ত তৈরি করা আছে।
তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে। তো ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম যে ফ্রেমওয়ার্ক গুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে এবং আমরা জানবো, এবং যে ফ্রেমওয়ার্ক গুলোতে বেশি কাজ আছে বা অনলাইনে এবং অফলাইনে আমরা কাজ খুঁজবো বা প্রফেশনালি কাজ করব, যে ফ্রেমওয়ার্ক গুলা কোম্পানিগুলো ব্যবহার করে, ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের প্রজেক্ট গুলো, আমাদের টিউটোরিয়াল গুলো ওইগুলোকে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, build trust with customers by ensuring the safety of their data. Build trust with customers মানে এখানে আপনাকে আমি বলতেছি, বা আমরা নিজেরা নিজেদের মাইন্ডটাকে এইভাবেই সেট করব যে আমরা আমাদের যে স্কিলগুলো থাকবে ইথিক্যাল হ্যাকিং এর এবং পরবর্তীতে সাইবার সিকিউরিটির, এগুলোকে আমরা ব্যবহার করে ক্লায়েন্টের ট্রাস্ট, ক্লায়েন্ট অথবা কাস্টমার বলতে পারেন যাদের জন্য আপনি কাজ করবেন, যে হ্যাঁ আপনি একজন বিশ্বস্ত। কখনো যদি ক্লায়েন্ট পেমেন্ট দিতে দেরি করে, ঠাস করে রাগ করে তার ওয়েবসাইটটা ডাউন করে বলবো না যে পেমেন্ট দাও তারপরে ওয়েবসাইট ঠিক করে দিব। দিস ইজ নট দ্য প্রফেশনালিজম। বা মনে করেন ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিল না, $100 দেওয়ার কথা ছিল, $50 পেমেন্ট করছে। একটা কোম্পানিতে কোথাও কাজ করেছেন, অফিসে বসে 1 মাসের বেতন দিল না, অফিস থেকে বের হয়ে বাসায় গিয়ে আপনার যে সিস্টেম ল্যাব যেটা আমরা তৈরি করব, যেটা একটা জাদুর বাক্স, যেখানে আপনি ওই জাদুর বাক্সের ভিতরে ঢুকে কোন ওয়েবসাইটে ঢুকছেন, কি করছেন আপনাকে কেউ ধরতে পারবে না, এরকম জাদুর বাক্স যখন আমরা সেট আপ দিব, হ্যাঁ কেউ ধরতে পারবে না সেটা আমি এনশিওর করি না, বা সেই জাদুর বাক্সের ভিতরে আপনি যখন ঢুকবেন, ওই যে বললাম প্রথমেই বলে আসছি 100% সিকিউরিটি, সিকিউর কেউ বলতে পারবে না, তবে ম্যাক্সিমাম সিকিউর কিভাবে থাকা যায় সেগুলো আমরা শিখবো। বাট আপনি অফিস থেকে আইসা সেই জাদুর বাক্সের ভিতরে ঢুকে আপনি অফিসের সেই ওয়েবসাইটটা ডাউন করে দিলেন, বস তো জানবে কি করছে, তাহলে বেতন দেই নাই আমি, এই কাজটা সে নিশ্চয়ই করছে, কিছু বলতেও পারবে না, সইতেও পারবে না, আর আপনি দূর থেকে হাসবেন বসে বসে, এখন আমাকে ডাকো, তুমি আমার বেতনটা দিয়ে দাও। নো, এই জিনিসগুলো আমরা ইগনোর করব। ওকে, করবেন না? কারা কারা এই জিনিসগুলো হ্যান্ড রেজ করেন? মানে আসিফ আপনি এগুলো করবেন? আমি বলছি এই নিয়মগুলো ফলো করবেন না কারা কারা, যে ওয়েবসাইট, অফিসের ওয়েবসাইট ডাউন করবেন না, বেতন না দিলেও করবেন না। তার মানে আপনারা সবাই যারা হ্যান্ড রেজ করেছেন, আপনি অফিসের ওয়েবসাইটটা ডাউন করে দিবেন আপনাকে পেমেন্ট না করলে? এটা ঠিক না। এই না না না, আরবিন, তারপরে কণা, না স্যার করবো না সেটা বলছি, মানে পেমেন্ট না করলে আমরা এটা করবো না। আমাদের মানে আমরা তো একটা ইথিক্যাল ওয়েতে কাজ করছি, রাইট, তো হয়তো আমাদেরকে পরীক্ষা করার জন্য করতে পারে, তো আমরা আসলে এই এই অনৈতিক কাজটা কখনোই করবো না কারোর মনে কষ্ট দিয়ে। করবো না, এটাই স্যার আমাদের ধরে উদ্দেশ্য। নিলাম পরীক্ষা করার জন্যই করবো, বাট আমরা আমাদের জায়গাগুলোতে এটা আমরা প্রমিস করলাম যে আমাদের এই জিনিসগুলো, আমাদের এই প্র্যাকটিস গুলো আমরা সঠিক কাজে লাগাবো, মানুষের উপকারে আসবে এই কাজে লাগাবো, এইভাবেই কাজগুলো আমরা শিখবো। ঠিক আছে? Build trust with customers by ensuring the safety of their data. আপনাকে বেশিক্ষণ ট্রাস্ট করে অ্যাডমিনের আপনাকে নিয়োগ দিল, অ্যাডমিনের অ্যাক্সেসটা দিল, আপনি কোনোভাবে অ্যাক্সেসটা নিয়ে একটা ছোট্ট একটা ফুটপ্রিন্ট অথবা ছোট্ট একটা হিডেন, গোপন একটা কিছু রেখে আসলেন, মানে গোপন একটা কিছু রেখে আসা যায়, সেটা কিভাবে আসা যায় এগুলো আমরা পরবর্তী, আমি একটু মানে নর্মাল ইউজারের মতো কথা বলতেছি যাতে আমার কথাগুলো বুঝতে পারেন। মনে করেন অ্যাডমিন অ্যাক্সেস দিল, আপনি অ্যাডমিনে ঢুকলেন, তবে ঢুকার পরে আপনার অ্যাডমিন অ্যাক্সেস চলে গেল, চলে যাওয়ার পরেও আপনি একটা কিছু রেখে আসলেন যেটাকে ধরে আপনি আবার অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন, এরকম কিছু বিষয় আছে। তো আপনি চলে আসলেন,
আপনি সেটাকে এরকম কিছু রেখে আসবেন না এবং এরকম কোনো ইন্টেনশন থাকবে না। এটা যখন থাকবে না, তখন 5 বছর পরেও দেখবেন ওই একই ক্লায়েন্ট আপনার কাছে আসছে, কারণ সে আপনাকে বিশ্বাস করে। সেই সুদূর আমেরিকা থেকে বসে, অস্ট্রেলিয়া থেকে বসে আপনাকে সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দিল সার্ভারের, আপনি এটা মেনটেন করার জন্য। এমনও তো হইতে পারে তারা লাগবে না। ওয়েল, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা কাজটা ক্লোজ করব। ফাইন, ঠিক আছে, তার লাগবে না ভাই। যার কাজ লাগবে না তাকে জোর করে তো কাজ আপনি হ্যাক করে দিয়ে সে আবার আপনাকে বলল, দেখো তো আমার ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেছে। এগুলো আসলে করে, মানে আমি প্র্যাকটিক্যালি বা এগুলো দেখেছি বলে আমি আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করতেছি। তো কাজ, আপনি একটা ক্লায়েন্ট কাজ ক্লোজ করে দিলে আপনি 2 মাস বসে থাকলেন, বসে থেকে আচ্ছা কোনো কাজ নাই, ওই ক্লায়েন্টটারে একটু পিন পুশ করি, কাজটা একটু ডাউন করে দেই, আবার সে আমাকে ডাকবে। এই জিনিসগুলো থেকে বিরত থাকবো। আপনি যদি ভালো কাজ জানেন, আপনাকে অবশ্যই ক্লায়েন্ট বলেন, অনলাইন বলেন, অফলাইন বলেন, আপনাকে তারা অবশ্যই কাজে নিয়ে আসবে। Legal and ethical consideration. Ethical hackers must have written permission from the organization. মানে আপনি যখন কোনো কাজ করবেন, অবশ্যই একটা রিটেন এগ্রিমেন্ট নিয়ে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, অথবা কোম্পানির জন্য যখন কাজ করবেন অবশ্যই একটা রিটেন পারমিশন আমরা নিব। না হলে পরবর্তীতে আপনি আপনার জায়গাটা সেফ থাকার জন্য, আপনি অনেস্ট আছেন, বাট যার জন্য কাজ করছেন সেই জায়গাটাতেও তো দুর্বলতা থাকতে পারে। আপনার ফিউচারে যাতে কোনো প্রবলেম না হয় যে না, সে তো ইলিগাল ওয়েতে, আমার তো কোনো পারমিশন নাই, আমি তো কোনো পারমিশন দেই নাই তাকে। হ্যাঁ, তখন আপনার কাছে ডকুমেন্ট থাকে, এই দেখো উনি আমাকে পারমিশন দিয়েছিল বলেই আমি এই কাজটা করেছিলাম। That's we have to make sure from our end to save ourselves. All activities should be aimed to improve security without causing harm and disruption. মানে কোনো ধরনের ক্ষতি ছাড়া আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। আমাদের যত কাজ থাকবে সেই কাজগুলোকে আমরা পজিটিভলি ইমপ্লিমেন্ট করব। সেনসিটিভ ইনফরমেশন ডিসকভারড ডিউরিং টেস্টিং। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে অনেক সেনসিটিভ তথ্য আপনি পাবেন, অনেক গোপন তথ্য আপনি পাবেন। এগুলো শুধু আপনার কাছেই থাকবে এবং আপনি ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করবেন। দ্বিতীয় কোনো ক্লায়েন্টের সঙ্গে ওই কিছু কিছু তথ্য আপনি শেয়ার করবেন না একটা পর্যায় পর্যন্ত। এই জিনিসগুলো আমরা দেখব যখন আমরা প্রথম ক্লায়েন্টের কাজ করার পরে সেকেন্ড ক্লায়েন্টকে যখন পোর্টফোলিও বা কাজের এক্সাম্পল দেখাইতে যাব, তখন একটা সার্টেন লিমিটেশন পর্যন্ত আমরা দেখাবো। তাকে নিশ্চয়ই অ্যাডমিনের অ্যাক্সেস দিয়ে বলবো না সেকেন্ড ক্লায়েন্টকে, দেখো আমার কাছে অ্যাক্সেস আছে, আমি এই ক্লায়েন্টের কাজ করেছি। তাকে এইভাবে না বলে তাকে প্রফেশনালি কিভাবে দিতে হবে এটা আমরা দেখাবো। আর প্রথম ক্লায়েন্টের যে দুর্বলতাগুলো পাবেন সেগুলো একমাত্র আপনার কাছে থাকবে এবং ক্লায়েন্টকে আপনি জানাবেন, সেটা আপনার দায়িত্ব হবে। এগুলোই হবে এথিক্স আপনার, এটাই হবে প্রফেশনালিজম। মাস্ট বি হ্যান্ডেল রেসপন্সিবলি, এবং এই জিনিসগুলোকে আপনি রেসপন্সিবল পার্সন হিসেবে খুব প্রপারলি হ্যান্ডেল করবেন। ইথিক্যাল হ্যাকার্স শুড অ্যাবাইড বাই লস। আমরা অবশ্যই নিয়মগুলোকে ফলো করব এবং রেগুলেশনস রিলেটেড টু প্রাইভেসি এন্ড ডাটা প্রোটেকশন। প্রত্যেকটা কান্ট্রির প্রাইভেসি এবং ডাটা প্রোটেকশনের কিছু ল থাকে, বাংলাদেশেরও আছে। সেগুলো আমি এখন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে বাংলাদেশের আইনগুলো, বাংলাদেশের লিগ্যাল অ্যাসপেক্টস গুলো আপনি জানেন, এবং যে কান্ট্রির ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন ইন ফিউচার সেগুলো সম্পর্কে জেনে নেবেন কাজ শুরু করার আগে এবং নিজেকে সেভ করার জন্য। এই বিষয়গুলোকে আমরা মেক শিওর করব যে আমরা যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব এই বিষয়গুলোতে আমরা আমাদের নিজেদের সেফটি, নিজেদের প্রিকশন গুলোকে ইমপ্লিমেন্ট করব এবং সেফ থাকবো, অন্যকে সেফ রাখবো। এই ছিল, আমি স্ক্রিনটা একটু বন্ধ করি কারণ আমি ডকুমেন্ট খুঁজে বের করবো।
এই ছিল আজকে আমাদের প্রাথমিক ক্লাস ধারণা, এবং আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব যে কাজগুলো আপনাদেরকে করতে হবে। আজকের ক্লাসে আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বাংলাদেশের যে এক্সপার্টস থেকে আমি আজকে যে শীটটা দেখিয়েছি আপনাদেরকে, সেই শীটটা প্লাস সিকিউরিটি অ্যাক্ট 2020 বাংলাদেশের এই